আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ডিডিবি নিউজ 24 এর আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। চীনের সঙ্গে সম্পর্ক না রাখা হবে বোকামি, স্টারমার। বাংলাদেশের পোশাকের ব্যবসা দখলের আশায় ভারত। প্রতি মাসে 50,000 রুশ সেনা হত্যার পরিকল্পনা জেলেনস্কির। অবশেষে 70,000 ফিলিস্তিনিকে হত্যার কথা স্বীকার করল ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায্যসঙ্গত আলোচনায় প্রস্তুত ইরান। এরদোয়ানি কি ট্রাম্পকে ইরানের সঙ্গে আলোচনায় রাজি করিয়েছেন? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। চীনের সঙ্গে সম্পর্ক না রাখা হবে বোকামি, স্টারমার। চীনের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করা বর্তমান প্রেক্ষাপটে বোকামি হবে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। স্থানীয় সময় শুক্রবার ৩০ জানুয়ারি চীনের সাংহাইয়ের সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন, বর্তমান অস্থির বিশ্ব পরিস্থিতিতে আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ সরাসরি দেশের অভ্যন্তরীণ বিষয়ের ওপর প্রভাব ফেলছে। তাই বিশ্বমঞ্চের প্রভাবশালী দেশগুলোর সঙ্গে যুক্ত থাকা যুক্তরাষ্ট্রের জন্য অপরিহার্য। প্রায় ৮ বছরের দীর্ঘ বিরতির পর কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই চীন সফরকে দ্বিপাক্ষিক সম্পর্কের এক নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। সাক্ষাৎকারে চীনের সঙ্গে ব্যবসা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক নেতিবাচক মন্তব্যের প্রেক্ষাপটে স্টারমার নিজের অবস্থান ব্যাখ্যা করেন। ট্রাম্প চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ককে ঝুঁকিপূর্ণ বলে অভিহিত করলেও কিয়ার স্টারমার মনে করেন বাস্তববাদী আলোচনার মাধ্যমে এগিয়ে যাওয়া উচিত। তিনি জানান, চীন সফরের আগে ব্রিটিশ প্রতিনিধি দল ট্রাম্পের টিমের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করেছে। এমনকি ট্রাম্প নিজেও আগামী এপ্রিলে চীনে আসতে পারেন এমন সম্ভাবনার কথা উল্লেখ করে স্টারমার বলেন, আন্তর্জাতিক অঙ্গনের পরিস্থিতি সরাসরি ঘরের ভেতরের অর্থনীতিতে প্রভাব ফেলে বলেই বেইজিংয়ের সঙ্গে গঠনমূলক যোগাযোগ বজায় রাখা জরুরি। যুক্তরাষ্ট্র ও চীনের এই ক্রমবর্ধমান সহযোগিতার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ক্রিস্টোফার পিসারিদিস। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের একটি অনুষ্ঠানে সিজিটিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন যে বিশ্ব যখন বিভিন্ন পরাশক্তির প্রভাবে বিভক্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে, তখন ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। বাংলাদেশের পোশাকের ব্যবসা দখলের আশায় ভারত। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে ইউরোপের বাজারে শুল্ক সুবিধা পেতে যাচ্ছে ভারত। এই চুক্তির ফলে ইউরোপে ভারতীয় পোশাকসহ বিভিন্ন পণ্যের রপ্তানি বাড়বে বলে আশা করা হচ্ছে, যা বাংলাদেশের পোশাক খাতে প্রতিযোগিতা বাড়াতে পারে। প্রায় ২ দশকের আলোচনা শেষে গত মঙ্গলবার ইউরোপীয় ভারত মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেওয়া হয়েছে। ইউরোপীয় কাউন্সিল, ইউরোপীয় পার্লামেন্ট এবং ভারতের সংসদের অনুমোদন পেলে ২০২৭ থেকে চুক্তিটি কার্যকর হওয়ার কথা। চুক্তির আওতায় ইউরোপীয়ভুক্ত ২৭ দেশের বাজারে প্রবেশ করা অধিকাংশ ভারতীয় পণ্য বিশেষ শুল্ক সুবিধা পাবে। এই চুক্তির ফলে ইউরোপে ভারতীয় পোশাক পণ্যের ওপর বিদ্যমান প্রায় ১২% শুল্ক শূন্যে নেমে আসবে। পাশাপাশি চামড়াজাত পণ্য, সামুদ্রিক পণ্য, হস্তশিল্প ও জয়নার মতো পণ্যের ক্ষেত্রেও শুল্ক কমানো হবে অথবা বিনা শুল্কে প্রবেশাধিকার মিলবে। ভারতের গণমাধ্যম জি নিউজ জানিয়েছে, এই চুক্তির মাধ্যমে ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির একটা বড় অংশ দখলের আশা করছে ভারত। বর্তমানে ১৯৭৫ থেকে এলডিসি বাণিজ্য সুবিধার আওতায় ইউরোপে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার পেয়ে বাংলাদেশ ইইউর দ্বিতীয় বৃহত্তম পোশাক সরবরাহকারী দেশে পরিণত হয়েছে। ডেনিম, ট্রাউজার ও টি-শার্টের মতো কয়েকটি পণ্যে বাংলাদেশ চীনকেও ছাড়িয়ে গেছে। ইইউতে শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশের তালিকায় চীনের পরই বাংলাদেশের অবস্থান। এরপর রয়েছে তুরস্ক, ভারত, কম্বোডিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, মরক্কো ও শ্রীলঙ্কা। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মোট পোশাক রপ্তানির ৫০% বেশি গেছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে, যার পরিমাণ প্রায় $১,৯৯১ কোটি। ইইউর সঙ্গে চুক্তির পর ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল বলেন, ইউরোপে ভারতের টেক্সটাইল রপ্তানি দ্রুতই $৭ বিলিয়ন থেকে বাড়িয়ে $৩০ থেকে $৪০ বিলিয়ন নেওয়া সম্ভব হবে বলে তিনি আশা করেন। তার ভাষায়, বাংলাদেশ কিভাবে শুল্কমুক্ত সুবিধা নিয়ে ইউরোপে বড় বাজার দখল করেছে, এই প্রশ্ন আমাদের করা হতো। প্রতি মাসে ৫০,০০০ রুশ সেনা হত্যার পরিকল্পনা জেলেনস্কির। ইউক্রেন যুদ্ধের অচলাবস্থা কাটাতে এবং আলোচনার টেবিলে রাশিয়াকে দুর্বল করতে এক নতুন ও আক্রমণাত্মক রণকৌশল ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সম্প্রতি সামরিক বাহিনীর কর্মকর্তাদের সাথে এক বৈঠকে তিনি জানান, ইউক্রেনীয় ইউনিটগুলোর মূল লক্ষ্য হবে প্রতি মাসে অন্তত 50,000 রুশ সেনাকে রণক্ষেত্রে নির্মূল করা। জেলেন্সকির মতে এই সংখ্যাটি এমন একটি পর্যায়ে থাকা উচিত যা রাশিয়ার মাসিক নতুন সেনা নিয়োগের সক্ষমতাকে ছাড়িয়ে যাবে, যাতে ক্রেমলিন শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়। জেলেন্সকি আরও জানান, গত বছরের শেষ মাসগুলোতে রুশ বাহিনীর ক্ষতির পরিমাণ ধারাবাহিকভাবে বেড়েছে। ভিডিও বিশ্লেষণের তথ্যানুযায়ী 2025 সালের ডিসেম্বরেই প্রায় 35,000 রুশ সেনা নিহত বা গুরুতর আহত হয়েছেন, যা আগের মাসগুলোর তুলনায় অনেক বেশি। তবে যুদ্ধের চূড়ান্ত বিজয়ের জন্য এই সংখ্যাকে মাসে 50,000-এ উন্নীত করাকে সেরা মাত্রা হিসেবে অভিহিত করেছেন তিনি। ইউক্রেনীয় বাহিনীর তথ্যমতে 2022 সালের সর্বাত্মক যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত রাশিয়ার প্রায় 12 লাখ সেনা হতাহত হয়েছেন, যদিও স্বতন্ত্র কোনো আন্তর্জাতিক সংস্থা এই সংখ্যার পূর্ণ সত্যতা নিশ্চিত করতে পারেনি। ইউক্রেনের এই রণকৌশলের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে ড্রোন প্রযুক্তি। জেলেন্সকি জানান, বর্তমানে যুদ্ধক্ষেত্রের লক্ষ্যবস্তুর 80% ড্রোন দিয়ে আঘাত করা হচ্ছে। এই সক্ষমতা বাড়াতে এবং উৎপাদন ত্বরান্বিত করতে তিনি সম্প্রতি মিখাইলো ফেদোরভকে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন, যিনি ড্রোন উদ্ভাবনে বিশেষজ্ঞ। ড্রোন অপারেটরদের উৎসাহিত করতে এবং নির্ভুল নিশানায় আঘাত হানতে সেনাবাহিনীতে বিশেষ পয়েন্ট সিস্টেম এবং আর্থিক পুরস্কারের ব্যবস্থাও চালু করা হয়েছে। এদিকে রণক্ষেত্রে এমন লক্ষ্য নির্ধারণের পাশাপাশি ইউক্রেনের বেসামরিক এলাকাগুলোতে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। বিদ্যুৎ কেন্দ্রগুলোতে উপরিপরি হামলার ফলে কিয়েভ সহ বিভিন্ন শহরের লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। অবশেষে 70,000 ফিলিস্তিনিকে হত্যার কথা স্বীকার করল ইসরায়েল। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় নির্বিচারে আগ্রাসন চালিয়ে রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় 70,000-এর মতো ফিলিস্তিনিকে হত্যার কথা মেনে নিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির বেশ কয়েকটি সংবাদ মাধ্যম এ তথ্য প্রকাশ করেছে। এর আগে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রকাশিত নিহতের সংখ্যার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছিল ইসরায়েল, যদিও জাতিসংঘ দীর্ঘদিন ধরেই গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের নথিভুক্ত নিহতের সংখ্যা নির্ভরযোগ্য বলে স্বীকৃতি দিয়ে আসছে। তবে ইসরায়েল দাবি করে আসছিল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হামাসের নিয়ন্ত্রণে থাকায় তাদের দেওয়া তথ্য বিশ্বাসযোগ্য নয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের নাম ও বয়স প্রকাশ করে থাকে। সর্বশেষ হিসেবে তারা জানিয়েছে, মোট নিহতের সংখ্যা 71,000 ছাড়িয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অক্টোবরে শুরু হওয়া যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 480 জনেরও বেশি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভাষ্যানুযায়ী আরও বহু মানুষ গাজায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও যোদ্ধাদের আলাদা করে চিহ্নিত করা না হলেও অধিকাংশ নিহত নারী ও শিশু বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সামরিক কর্মকর্তাদের সাথে এক ব্রিফিংয়ের বরাত দিয়ে ইসরায়েলের ওয়াইনেট নিউজ ওয়েবসাইট সহ দেশটির শীর্ষস্থানীয় কয়েকটি সংবাদ মাধ্যম জানায়, সামরিক বাহিনীও একই ধরনের একটি হিসেব মেনে নিয়েছে। ওয়াইনেটকে এক সামরিক কর্মকর্তা বলেন, আমাদের হিসেব অনুযায়ী যুদ্ধে প্রায় 70,000 গাজাবাসী নিহত হয়েছেন। এর মধ্যে নিখোঁজ ব্যক্তিরা অন্তর্ভুক্ত নন। এই বিষয়ে মন্তব্য জানতে চাইলে ইসরায়েলের সামরিক বাহিনী অর্থাৎ আইডিএফ বলেছে, এই বিষয়ে যে কোনো তথ্য বা প্রতিবেদন আনুষ্ঠানিক ও নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে প্রকাশ করা হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায়সঙ্গত আলোচনায় প্রস্তুত ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায়সঙ্গত ও সমতাভিত্তিক আলোচনায় ইরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, কোনো ধরনের হুমকির মুখে এ আলোচনা সম্ভব নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এমন এক সময় এ মন্তব্য করলেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা নাকচ করেননি। গতকাল শুক্রবার তুরস্ক সফরকালে সাংবাদিকদের আরাগচি বলেন, আলোচনায় বসতে ইরানের কোনো সমস্যা নেই, তবে হুমকির ছায়াতলে কোনো আলোচনা হতে পারে না। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে আরাগচি বলেন, আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা কখনো কোনো আলোচনার বিষয়বস্তু হবে না। আমাদের জনগণের নিরাপত্তা অন্য কারও মাথা ব্যথার বিষয় নয়। দেশকে রক্ষায় যতটুকু প্রয়োজন আমরা আমাদের প্রতিরক্ষা সক্ষমতা ততটুকু বজায় রাখব ও বৃদ্ধি করব। ইরানের সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভ দমন ও দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে ট্রাম্পের বারবার হামলার হুমকির জেরে দুই দেশের মধ্যে কয়েক সপ্তাহ ধরে চরম উত্তেজনা বিরাজ করছে। মার্কিন
মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি জানান ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরীর নেতৃত্বে একটি বিশাল নৌবহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে। এমনকি আলোচনার টেবিলে না এলে প্রয়োজনে সহিংস হতেও প্রস্তুত ওয়াশিংটন। গতকাল হোয়াইট হাউসে ট্রাম্প বলেন তার প্রশাসন ইরানের দিকে আরও জাহাজ পাঠাচ্ছে। তিনি বলেন, আশা করছি আমরা একটি চুক্তিতে পৌঁছাব, যদি হয় তাহলে ভালো, আর না হলে কি হয় তা দেখা যাবে। এরদোয়ানি কি ট্রাম্পকে ইরানের সঙ্গে আলোচনায় রাজি করিয়েছেন? যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনা কমাতে আলোচনা করতে তুরস্কের রাজধানী আঙ্কারায় যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সম্ভাব্য উত্তেজনা এড়াতে তেহরানকে তাদের পরমাণু কর্মসূচি নিয়ে ছাড় দিতে হবে, তুর্কি কূটনীতিকরা ইরানকে এমনটাই বোঝানোর চেষ্টা করছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তাইয়েব এরদোয়ানের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে একটি ভিডিও কনফারেন্সের প্রস্তাব দিয়েছেন। এ ধরনের উচ্চ পর্যায়ের কূটনীতি মার্কিন নেতার পছন্দ হতে পারে, কিন্তু ইরানের সতর্ক কূটনীতিকদের কাছে এটি একেবারেই অপছন্দনীয়। উল্লেখ্য, গত 10 দশকে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কোনো সরাসরি আলোচনা হয়নি। এমন এক সময় গতকাল শুক্রবার আরাগচির এ সফরে যাওয়ার কথা ছিল। এটি এমন সময় হচ্ছে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টা হুমকিতে আন্তর্জাতিক কূটনীতিতে চরম উত্তেজনা বিরাজ করছে। সাংবাদভিত্তিক ওয়েবসাইট অ্যাক্সিয়াসের প্রতিবেদন অনুযায়ী ইরান ইস্যুতে আলোচনার জন্য ইসরায়েল ও সৌদি আরবের জ্যেষ্ঠ প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তারাও চলতি সপ্তাহে ওয়াশিংটনে অবস্থান করছেন। গত বৃহস্পতিবার মন্ত্রিসভার এক বৈঠকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগস্যাথ বলেন, চুক্তি করার সব পথ ইরানের সামনে খোলা আছে। তাদের পরমাণু সক্ষমতা অর্জনের পথে হাঁটা উচিত নয়। প্রেসিডেন্ট যা প্রত্যাশা করবেন আমরা তাই করতে প্রস্তুত। সম্প্রতি ট্রাম্প সতর্ক করেন ইরানের জন্য সময় দ্রুত ফুরাচ্ছে। তিনি হুঁশিয়ারি দেন, যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তা হবে ভয়ঙ্কর এবং ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক মস্তক্ষেপের চেয়ে অনেক বেশি বিস্তৃত। তবে বৃহস্পতিবার রাতে ওয়াশিংটনের কেনেডি সেন্টারে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প কিছুটা নমনীয় সুরে কথা বলেন। তিনি জানান ইরানের সঙ্গে কথা বলার পরিকল্পনা করছেন তিনি। ট্রাম্প বলেন, এই মুহূর্তে আমাদের অনেক বড়, খুবই শক্তিশালী জাহাজ ইরানের দিকে এগোচ্ছে। যদি সেগুলো ব্যবহার না করতে হয় সেটাই সবচেয়ে ভালো। অবশ্য ট্রাম্প যতই হুমকি দিন না কেন এখনও অনমনীয় অবস্থানে রয়েছে ইরান। দেশটির সেনাপতি মেজর জেনারেল আমির হাতামি ঘোষণা করেছেন, গত জুনে 12 দিনের যুদ্ধের পর ইরান তার রণতন্ত্রে পরিবর্তন এনেছে এবং 1000 জল ও স্থল ভিত্তিক ড্রোন তৈরি করেছে।